আমাদের চাঁদপুর ৩ আসনটি বাংলাদেশের ইলিশের বাড়ি হিসাবে পরিচিত। গত ১৭ বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। যেমন একটি ঘটনা, আমি হঠাৎ করে ২০০৭ সালের জুন মাসের ২৭ তারিখে এই আয়নাঘরের লোকজন আমাকে উঠিয়ে নিয়ে যায়। ১৩৫ দিন পরে তারা আমাকে মুক্ত করে। পর্যটন একটা বড় সম্ভাবনাময় এরিয়া। আমরা পর্যটন নিয়ে কাজ করছি। আপনি জানেন ৩ নদীর মোহনা হলো আমাদের চাঁদপুর। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, সংসদ সদস্য, চাঁদপুর ৩। স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইকেও ধন্যবাদ এবং চ্যানেল আইয়ের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আপনি বলবেন যে এমন কোনো ঘটনা কি আছে যেটি আপনার মাথা থেকে সরছে না, আপনার মাথাকে বারবার ভাবাচ্ছে যে এই ঘটনাটা নিয়ে আপনি কিছু বলতে চান কিন্তু কোথাও আসলে বলার স্কোপ পাচ্ছেন না? আসলে আমরা তো ধরেন গত ১৭ বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। যেমন একটি ঘটনা, আমি হঠাৎ করে ২০০৭ সালের জুন মাসের ২৭ তারিখে এই আয়নাঘরের লোকজন আমাকে উঠিয়ে নিয়ে যায়। ১৩৫ দিন পরে তারা আমাকে মুক্ত করে। আলহামদুলিল্লাহ যে কোনো মামলা মোকদ্দমা দেয়নি, কিন্তু ওখানে শারীরিকভাবে নির্যাতন করেছে। তারপরে তো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গেল। ২০১৮ সালে আমরা যখন নির্বাচন করি, তখন 18ই ডিসেম্বর সম্ভবত ডেটটা, আমাদের চাঁদপুর জেলা বিএনপির, তখন আমি সভাপতি আর সাধারণ সম্পাদক হিসাবে, না কনভেনার, সাধারণ সম্পাদক হিসাবে আছেন অ্যাডভোকেট সেলিম, মোল্লা সেলিম। আমরা নির্বাচনী ক্যাম্পিংয়ে বেরোচ্ছি। আমার বাসার কাছ থেকে দীপুমণির বাসার দূরত্ব হলো ১০০ মিটার হবে। ওখানে যখন সকালবেলা বেরোইছি, আমাদের অ্যাডভোকেট সেলিম সাহেবকে আমার সামনে থেকে ধরে নিয়ে যায়। তখন আমরা প্রতিবাদ করি এবং আমি বলেছি, না, আমার সামনে থেকে ধরে নিতে পারবেন না। ওই সময় আমরা থানায় গেলাম, দেখলাম সাধারণ জনগণ, আমাদের দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদেরকে বের করে নিয়ে আসছে। তারপরে পুলিশ, বিডিআর, তখন বিডিআর নামই ছিল পরিচিত, র্যাব এবং হাজার হাজার আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আমাদের দলীয় নেতাকর্মী আমার বাড়ি ঘর ভাঙচুর করলো। তারপরে আমাকে অ্যারেস্ট করলো, গৃহবন্দী রাখলো। তো এই কথাগুলো আসলে কাউকে বলার সুযোগ পাইনি। ধন্যবাদ আপনাকে ডেকে কথাগুলো শোনার জন্য। আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে জখম করেছে, এত পরিমাণে জখম করেছে যে তারা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। তারপরেও আমাদের নেতাকর্মীরা যারা আছেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, বিএনপি, কেউ মাঠ ছেড়ে যায় নাই। অনেকেই জুলাই আন্দোলনের এখন বাহবা নিচ্ছে। পরবর্তীতে জুলাই আন্দোলন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে তো আমরা সবাই মাঠে কাজ করলাম। 4th অগাস্ট আরেকটা দিন, যেই দিনে আমরা চাঁদপুর আমাদের 4th অগাস্ট, সেই আজকের দিনটাই মনে পড়লো এই কারণে যে 4th অগাস্টে আমাদের সকাল থেকে নিরীহ স্কুলের ছাত্রছাত্রীদের উপরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা যখন অ্যাটাক করলো পুলিশ সহকারে, এই আমাদের ছাত্রদলের, যুবদলের, স্বেচ্ছাসেবকের নেতাকর্মীরা তাদের পাশে যে হাত ধরলো। এক পর্যায়ে তারা দুপুরে 2টার পরে আর শহরে কেউ নাই। শহর মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। রাত্র
পৌনে 9টার দিকে থানার ওসি, কিছু বিডিআর, কিছু র্যাব সহকারে 500-700 লোক ঢুকে আমার বাড়িটা সর্বশেষ জ্বালাইলো। বাড়িতে যা ছিল একেবারে কয়লা হয়ে গেছে সব কিছু। এটা কয় তারিখে? এটা হলো 4 তারিখে রাতে। 4 তারিখ রাতে। এবং 5 তারিখে আল্লাহর অশেষ রহমত যে তারা সকলেই চাঁদপুর থেকে পলায়ন করেছে। কিন্তু আপনি কি দেখেছেন যে এটা প্রশাসনের লোক পুরাইলো নাকি সাধারণ? না, সাধারণত লোক না, এটা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকজন এই কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিল। অনেক সাধারণ মানুষের বাড়িঘর তারা ওই রাতে চেষ্টা করেছে, কারণ আমাদের নেতাকর্মীরা সবাই টায়ার্ড হইয়া বাসা বাড়িতে গিয়েছে, রেস্ট নিতে গিয়েছে। আমরা তো তখনও জানি না যে আমাদের এই 4 তারিখ আজকের যে দিন, যে তাদের এই অত্যাচারের সর্বশেষ দিন। এখনো কাল 5 তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, কষ্ট লাগে নিজের বাড়ি, কিন্তু তারপরেও আল্লাহর অশেষ রহমত মনে হয় তাদের আমার নিজের বাড়ির উপর দিয়ে আমাদের যে কষ্টের দিনগুলা পার হয়েছে আল্লাহর কাছে। এই জন্য দোয়া করি সব সময়, এবং আমরা চেষ্টা করি, আমাদের দলের সকল নেতাকর্মীরা চেষ্টা করে যেন এই জুলাই আন্দোলনের স্পিড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই চাহিদা, এই স্পিড এই বাংলাদেশকে পরিবর্তনের, সেটা ধরে রাখে। আগামীকাল 5 তারিখ, আর যদি আমরা অনুষ্ঠানের জন্য বলি যে আজ 5 তারিখ, আপনার প্ল্যানিংটা কি? আমাদের আগামীকালকে সকালে 6টার সময় আমরা একটা জুলাই স্তম্ভ করেছি সেখানে চাঁদপুরে, সেখানে আমরা পুষ্পমাল্য অর্পণ করব। বিকাল 3টার সময় জুলাই যোদ্ধাদের পরিবার এবং যারা মৃত মারা গিয়েছে তাদের পরিবার সহকারে আমাদের একটা আলোচনা সভা আছে বিকাল 3টায়। ধন্যবাদ। আমরা পরে আবারও জুলাই নিয়ে কথা বলবো। আমি যদি জানতে চাই যে আপনার আসনটি সবচেয়ে বেশি পরিচিত কি দিয়ে, এবং সেই সাথে সম্ভাবনাগুলো কি কি আছে আপনার আসনে? আমাদের চাঁদপুর 3 আসনটি বাংলাদেশের ইলিশের বাড়ি হিসাবে পরিচিত। দুর্ভাগ্যজনকভাবে ইলিশ এখন আর চাঁদপুরে ওই পরিমাণ ভালো পাওয়া যায় না। এটার পিছনে অনেকগুলা কারণ আছে। অপরিকল্পিতভাবে বালু খনন করার কারণে গত 16-17 বছরে এই ইলিশটা এখান থেকে চলে গিয়েছে। এখন ইলিশ আবার থাকে হলো ডিপ এলাকাতে, আর এই মুহূর্তে আবার বালু খনন বন্ধ হওয়ার কারণে বিভিন্ন চর পড়ে গেছে নদীর মধ্যে। তো সেটারও একটা প্রতিবন্ধকতা আছে। কিছুদিন আগে আমাদের এই কিছু মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কিছু এক্সপার্ট গিয়েছিল যে কিভাবে আবার পুরাতন ইলিশের যৌবন ফিরিয়ে আনা যায়, সেভাবে আমাদের মন্ত্রণালয়, ফিশারিজ মন্ত্রণালয় কাজ করছে। তো আশা করছি যদি সব ঠিকঠাক হয়, হয়তো আগামী 2 বছরের মধ্যে আবার প্রজনন সক্ষমতাও বাড়বে। আর সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে কারেন্ট জাল নামে একটা জাল আছে, যেটা মাছের বংশ শেষ করে দেয়। এটাকে কোনোভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না। আমরা এটা যদি ঢাকা থেকে বা বিভিন্ন ফ্যাক্টরি যারা বানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো আমাদের এই জেলাগুলোতে আমরা অনেকাংশে রক্ষা পেতাম, এবং এই ইলিশের মাছ আমরা আবার ফেরত আনার চেষ্টা করি। এবং আমার বিশ্বাস আপনারাও যখন চাঁদপুরের ইলিশ খাবেন আর অন্য জায়গার ইলিশ খাবেন, ডিফারেন্স পাবেনই। ধন্যবাদ। এই চাঁদপুরের ইলিশ ছাড়াও কি আরও কোনো সম্ভাবনার দিক রয়েছে আপনার? পর্যটন একটা বড় সম্ভাবনাময় এরিয়া। আমরা পর্যটন নিয়ে কাজ করছি। আপনি জানেন 3 নদীর মোহনা হলো আমাদের চাঁদপুর, এবং এই যে মোহনার পাশে আমরা চেষ্টা করছি যে এই মোহনার পাশে যেন আমরা একটা পর্যটন নগরী তুলে দিতে পারি। দ্বিতীয়ত হলো আমরা চাঁদপুরকে
শিক্ষা ব্যবস্থাটা যেন ভালো হয় সেজন্য আমরা একটা মেডিকেল কলেজের অলরেডি অনুমোদন দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির জন্য জায়গা অধিগ্রহণের কাজ চলছে, একটা ইপিজেডের জন্য কাজ চলছে। তো এই যে কাজগুলো যদি সম্পূর্ণ হয়, বিভিন্ন জায়গার লোকজন যখন যাবে, এটার যদি পর্যটন নগরী হিসাবে আমরা ওইভাবেই চেষ্টা করি। দেখেন ব্যাংককে যায় কেন মানুষ? ম্যাক্সিমাম বাঙালিরা ব্যাংককে ঘুরতে যায় না, ব্যাংককে যায় চিকিৎসা করতে, কিন্তু সাথে সাথে কিন্তু ট্যুরিজমটাও তারা করে আসে। তো আমি আমাদের চাঁদপুরকে নিয়ে আমরা সবাই এই ভাবনায় আছি যে আমরা চাঁদপুরকে একটা সুন্দর ট্যুরিজম আগামী 5 বছরের মধ্যে যেন একটা ট্যুরিস্ট স্পটে বাংলাদেশের মধ্যে পরিচিতি করতে পারি। সেই সাথে ইলিশ মাছও খেতে সে সাথে ইলিশ মাছও খেতে পারবে। ধন্যবাদ। আপনি তো এই দায়িত্বে আসার আগে একজন ব্যবসায়ী ছিলেন, একই সাথে আপনি একজন ব্যবসায়ী এবং একই সাথে আপনি মাঠে থাকা রাজনীতিবিদ। এই দুইয়ের যে অভিজ্ঞতাটা, এই দুই অভিজ্ঞতাটা আপনার এখন বর্তমান যে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন এখানে কিভাবে সাহায্য করছে? আমি আসলে ব্যবসায়ী রাজনীতিবিদ দুইটা করে এখন এসে দেখছি আমরা ব্যবসায়িকভাবে আমরা যেভাবে কাজ করি, যে আমরা ধরেন আমার কিছু এক্সপোর্ট বিজনেস আছে, আমার কিছু লোক ফ্যাক্টরি আছে এখানে, আমরা সব অটোমেশন করা, কাজগুলো খুব সুইফট হয়। তা আমরা যখন রাজনীতিভাবে দেশের কল্যাণের জন্য কাজ করি, দেখি যে আমাদের এখন মন্ত্রণালয়গুলো খুব স্লো কাজ করে। তো এই জায়গাটা এখনই আমরা মন্তব্য করার সময় আসে নাই। আমরা চেষ্টা করছি যে মন্ত্রণালয়গুলো যেন আরও ফাস্ট গতিতে ফিরে আসে, এবং তাহলে আপনার এই যে নিপীড়িত জনগোষ্ঠী যাদের জন্য আমরা কাজ করছি, সেই লোকগুলা আপনার সুবিধাভোগীরা সুবিধা পাবে। কিন্তু এখানে তো বলা হচ্ছে যে মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী সকাল 9টার সময় অফিস করছে এবং মন্ত্রণালয় খুব স্পিডে কাজ করছে, প্রতিটা মন্ত্রী সচিব সবাই খুব সকাল সকাল অফিস করতেছেন। আপনি যথার্থই বলেছেন। একটা জায়গায় একমত হওয়ার কথা যে এই ঢাকা শহরের সকল অফিসগুলোতে, দপ্তরগুলোতে আপনার সকল কর্মচারীবৃন্দ অন টাইমে আসে, কিন্তু আমার মনে হয় না আমাদের চাঁদপুরে আসে। কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে যখন যাই, সেখানে লোকজন পাওয়া যায় না 9টার পরে। ধরেন আমি চাঁদপুর হসপিটালের কথাই ধরেন না কেন, চাঁদপুর হসপিটালে এখনও আপনার হসপিটালের ডাক্তাররা টাইম মতো যায় না, কিন্তু রুগীরা কিন্তু সকাল 9টার সময় 8টার সময় এসে বসে থাকে যে আমি একজন ডাক্তারকে দেখাবো। তা আমরা চেষ্টা করছি আর কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে যে এই জিনিসগুলো থেকে আমরা এক্সপিডাইট কীভাবে করা যায়, যেন ডাক্তাররা যেন অন টাইমে আসে, এবং তারা অন টাইমে আসবে, অন টাইমে চলে যাবে, তাদের রুগীর সংখ্যা শেষ হলে দেখা। কিন্তু এই যে একটা প্র্যাকটিস 15 বছরের, এই প্র্যাকটিসটার থেকে বের হইতে তো ওনাদেরকে কিছুটা সময় দিতে হচ্ছে। আর দ্বিতীয়ত হলো আমরা ধরেন মনে করি যে আমরা আমাদের যে যারা চাকরিজীবী তারা কিন্তু একটা মুসলেকা দেয় সরকারকে যে আমি যেখানে আমাকে বদলি করা হবে আমি সেখানেই যাব। কিন্তু আমরা দেখি আমাদের কাছে আসে অসংখ্য লোক যে আমাকে এই জায়গায় একটু বদলি করেন, কারণটা কি? আজকে আমি নাম প্রকাশ করছি না, আমি এক মন্ত্রণালয়ের সচিব সাহেবের রুমে ছিলাম। তো সচিব সাহেবের রুমে একজন সুবিধাভোগী গেলেন শিক্ষক। তো ওনাকে সচিব সাহেব বললেন যে আপনি ঢাকা আসলেন, ভালো কথা, কিন্তু আপনি এই পোস্টে যে আপনি যেতে চান এটা তো চুরির জায়গা, কেন আপনি ওই জায়গায় যেতে চান? সচিব বলেন না, আমি আপনাকে এই জায়গায় দিব না। তো ভালো লেগেছে, স্পিড পেয়েছি যে এই যে সচিব পর্যায়ের লোকজন বা ওই মন্ত্রণালয়ের কিছু কিছু লোকজন এই দেশের উন্নতি, প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী কাজ করছে। খুব সুন্দর, এবং আপনি যদিও মজার ছলে আপনি যে তথ্যটা দিলেন এটা আসলে অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এখন আপনি নির্বাচনের আগে যখন আপনার অঞ্চলে যাচ্ছিলেন তখন সাধারণ মানুষ আপনার কাছে এসে কী ধরনের প্রত্যাশা করছে, এবং এখন আপনি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এখন আপনার অঞ্চলের সাধারণ মানুষ আপনার কাছে কোন বিষয়গুলো নিয়ে বেশি অভিযোগ বা কোন বিষয়গুলো বেশি চাইতে আসছে আপনার কাছে? এখন খুব যে একটা পরিবর্তন তা না,
ওই সময়ে সাধারণ মানুষ আসতো, এখনও আসে। আসলে আমাদের এলাকা নদীমাতৃক এলাকা, গরিবের বসবাস বেশি। আমাদের 2টা থানা, একটা পৌরসভা মিলে প্রায় 5,46,000 ভোটার। তো সেখানে আপনি যদি মাল্টিপ্লাই বাই 4 করেন, 1:4, তাহলে প্রায় 20-22 লক্ষ মানুষের বসবাস। এবং আমাদের পৌরসভাটা 1887 সালের পৌরসভা, অনেক পুরাতন পৌরসভা, 128 বছর না 129 বছরে পদার্পণ করেছে। সেই হিসাবে আমরা ওই ধরনের সুবিধা দিতে পারি না। তো সাধারণ মানুষ আসে, তাদের যে প্রত্যাশা, আশা করি আমরা সেই প্রত্যাশাগুলা একটু সময় পেলে পূরণ করতে পারবো। তাদের কিন্তু প্রত্যাশা বেশি না, যে তাদের চলাচলের জন্য রাস্তা, তারা একটু সরকারি স্কুল বেশি চায়। সরকারি স্কুল বেশি থাকলে তাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে খরচ লাগে না। মানে একটা লোক যদি রিক্সা চালায়, তার পরিবার কিন্তু আছে 6 জন। মানে আমার অভিজ্ঞতা আর কি, 3জনের বাচ্চা কাচ্চার নিচে কোনো পরিবার নাই যারা নিম্নবিত্ত। তো তারা চায় হলো একটু বসবাসটা ভালো করে তারা যেন একটু ভালো একটা চাকরি পায়, তাদের পরিবারে যারা পড়ালেখা করতে পারলে তারা উপকৃত হবে। কেউ কিন্তু এসে বলে না যে আমাকে মাসে মাসে টাকা দিবেন। শেষ যদি একটি বিষয় একেবারেই মানে সামনাসামনি, আপনি একজন সাধারণ মানুষের সঙ্গে বসেছেন আপনার অঞ্চলের, এবং সেই মানুষটি আপনাকে কোনো একটি বিষয় নিয়ে কথা বলেছে, এরকম কোনো বিষয় আমাদেরকে বলবেন, একেবারে বাস্তব উদাহরণ টেনে। আসলে আমি তো প্রতি দিনই মানে চাঁদপুরে থাকলে আমার বাসায় অনেকেই আসে, প্রতিদিনই আপনার ধরেন। যে কোনো একটা বিষয় বলবেন যে সাধারণ মানুষটা এই বিষয়টা চাচ্ছে, নিঃসন্দেহে এই বিষয়টা শুধু তার একার জন্য না। সাধারণ মানুষের একটাই যেমন পৌরসভা এবং পৌরসভার বিশেষ করে যে মাদক মুক্ত একটা পরিবেশ তারা চায়। মাদক মুক্ত একটা পরিবেশ চায়। মাদক কিন্তু একটা সমাজের একটা বড় ব্যাধি হয়ে গেছে। তার মানে আপনার আসলে মাদকের ভয়াবহতা অনেক বেশি। অনেক বেশি। এটা কি এখন নাকি আগেও ছিল? এটা আগের শুধু মানে আগের থেকেই এটা চলে আসতেছে। আপনারা গত 5 মাসের অধিক হয়ে গেছে ক্ষমতায় এসেছেন, এরপরে কি মাদকের এই ছোবলটা কি বেড়েছে? আমরা গত 5-6 মাসে আমাদের দলীয় এবং সাধারণ মানুষের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা ধরেন 20% মাদক কমেছে। ধন্যবাদ। আপনার আসনের মাদক সহ আর কি বড় সমস্যা রয়েছে, যেটি উদাহরণ সহ আমাদেরকে বলতে কিশোর গ্যাং, 2 মাদক, কিশোর গ্যাং, এই 2টাই আমাদের বড় সমস্যা। বাল্যবিবাহ একটা সমস্যা। চরাঞ্চলে আমাদের বাইরে বাল্যবিবাহের প্রবণতা বেশি। এই জিনিসগুলো তো আমরা চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে আমরা যেন বাল্যবিবাহ রোধ করা যায়, এটার উপরে আমরা কাজ করছি। এই যে সমস্যার কথাগুলো বললেন, এটি তো আপনি বলছেন যে এটি আজকের সমস্যা না, এটি দীর্ঘদিন যাবৎ চলে আসছে। আপনি একজন সংসদ সদস্য। বেসিক্যালি আপনার মাদকটা আর কিশোর গ্যাংটা, এটা তো আপনার গত আপনি 5 মাস বাদ দিলে তার আগে থেকে এটা চলমান। তো এটা তো সমাজের ধরেন আপনার ক্লাস 7-8 বাচ্চা ছেলেদের কাছেও চলে গেছে। যারা একেবারে নিম্নবিত্ত ছেলে মেয়ে, তারা ব্যবসার সাথে জড়িয়ে গেছে। তো এখান থেকে বেরোনোর জন্য আমাদের কাউন্সিলিং করতে হবে। আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করতে। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা প্রশাসন সহকারে, যে আমরা 2টা মাদ্রাসাকে পাইলট হিসাবে নিয়েছি, যে যারা মাদক সেবন করে তাদেরকে এনে কেবল জেলখানায় দিলেই হবে না, না দিয়ে তাদেরকে ওই মাদ্রাসায় রেখে আরবি পড়ানো, 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া 2 মাস যাবত রেখে দেখা যেতে পারে যে এটা আমাদের কাজ হয় কি না। আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে। তো এটা হয়তো আগামী মাসে আমাদের ওই মাদ্রাসাগুলার রুম ঠিক হলে আমরা তাদের জন্য এই পাইলট প্রজেক্টটা আমরা আরম্ভ করব। আর কিভাবে বুঝলেন যে কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে? আমরা কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে মানে কিছু দিন যাবত আমাদের এই যে চাঁদপুর থানার ওসি সাহেব, যারা মাদক ইয়াং ছেলেপেলে স্কুলে পড়ে
এরকম মাদক সেবনকারীকে যখন ধরে আনার পরে রাত্রেবেলা হুজুরে দিয়ে তাকে একটু আরবি টারবি পড়ে, তো দেখা যাচ্ছে যে সে পরিবর্তন হচ্ছে এবং সে মুসলিকা দিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো দেখা গেছে এটার পরিমাণ ধরেন আপনার যদি 10 জনকে ছেড়ে দেয় মুসলেকা নিয়ে তার পরিবারের কাছে দিয়ে দেয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, 5 জন 6 জন নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ভয় পায়। তার মানে মাদক সেবন করার পরে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে ধরে কাউন্সেলিং নিয়ে যাচ্ছে এবং কাউন্সিলিং করার পরে তাকে নামাজের দিকে ফিরিয়ে আনছে, ওইটা একটা মানে আপনার এটা যখন আপনি শুরু করছেন তখন কি আপনি কোনো ভিন্ন মত শুনতে পান নাই যে যাদেরকে ভয় দেখানোর কথা বা যারা মাদক সেবক বা মাদক সেবনকারীদের সঙ্গে আরও বেশি অন্তর্ভুক্ত হচ্ছে, এদেরকে ধরে নিয়ে এসে ওসি সাহেব শাস্তি না দিয়ে তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আবার মানে তাদের বাসা বাড়িতে ফেরত দিয়ে দিচ্ছে, এটা কোনো ভিন্ন দেখেন মত শুনতে পাচ্ছেন না? সমাজের সব কিছু জোর করে হয় না। এটা আমরা আমাদের প্রত্যেকটা মাসে একটা করে জেলা আইনশৃঙ্খলার মিটিং হয়, সেখানে আমাদের সকল শ্রেণীর লোকজন থাকে। যেমন আপনার হেফাজতের লোকজন থাকে, বিভিন্ন আপনার দলীয় লোক থাকে, জামাতের লোক থাকে, আপনার খেলাফত মজলিস, ইসলামী আশ্বাসন আন্দোলন, আমরা সবাই মিলে আলোচনা করি সেখানে যে এই যে একটা স্কুল গোয়িং ছেলে নষ্ট হয়ে গেল কেন। মা বাবা, তার ঘরে 4 জন সন্তান, এখন মা বাবা তাকে দেখতে পারছেন না, কারণ তাদেরকে প্রতিদিন 3 বেলা খাওয়া দিতে হয়। মা বাবা 2 জনেই কাজে চলে যায় সকালে, তখন এই ছেলেমেয়েরা আপনার এই চলে আসে মাদকে, কারো না কারো প্ররোচনায় মাদকে এডিক্টেড হয়। এখন তাকে যদি জেলে দেওয়া হয় প্রথমেই, আমি বলছি যারা সেবন করে, তখন জেলখানার থেকে একবার বেরিয়ে গেলে কিন্তু তার ভয় কেটে যাবে, জেলের ভয় কেটে যাবে। তো ওই জন্য আমরা সকলে আলোচনা করে ঠিক করলাম যে আমরা তাদেরকে ওরিয়েন্টেশন করি। আমাদের চাঁদপুরে আসলে রিহ্যাব সেন্টার নাই, আমরা চেষ্টা করছি একটা রিহ্যাব সেন্টার করার জন্য। তো রিহ্যাব সেন্টার থাকলে হয়তো ওখানে পাঠানো হতো। তো এখন ঠিক আছে, আমাদের ইসলামী মৌলুদের মানুষ আমরা সবাই তো মক্তব থেকে পড়াশোনা করে, এখনও আমাদের এখানে মানে ছোট ছোট যারা আছে সকালবেলা মক্তবে যায়। তো দেখি, চেষ্টা করে দেখি আমরা। ধন্যবাদ, অনেক সুন্দর, নিঃসন্দেহে সুন্দর উদ্যোগ। আমরা যদি প্রশ্ন করি যে এই সমস্যাটা মাদক সহ যে অন্যান্য সমস্যার কথা বললেন, এই সমস্যাটা তো দীর্ঘদিনের, তাহলে এটা চিরতরের সমাধান না হওয়ার পেছনের কারণগুলো কি? আপনি এখন সংসদ সদস্য, এর আগেও তো আসলে কেউ না কেউ ছিল, তাহলে আসলে এই গ্যাপটা কোথায়? মানুষের কি সদিচ্ছার অভাব থাকে, বা যারা রাজনীতিবিদ বা প্রশাসন তাদের কি সদিচ্ছার অভাব থাকে, নাকি আসলে অন্য কোথাও বাধা আছে? এটা আসলে কীভাবে বলবেন আপনি? আমার একটা অভিজ্ঞতায় বলে যে এটা পলিটিক্যাল ডিসিশন, যে হাউ ইউ ম্যানেজ। প্রশাসনিক লোক আমি যাদেরকে পেয়েছি, খুব যে একটা বিরোধ করছে আমার সাথে তা আমি দেখছি না, এবং পজিটিভলি যদি কোনো পরামর্শ হয় তাহলে তারা গ্রহণ করে এবং তারা পালন করার চেষ্টা করে। আমার মনে হয় না আগে যারা ছিলেন যে ফেসিবাদের রিজিমে, তারা কেউ ওইসব ব্যাপার নিয়ে চিন্তা করতেন। তাদের একটাই ছিল যে ম্যাক্সিমাম বেনিফিট কিভাবে নেওয়া যায়, মিনিমাম না, ম্যাক্সিমাম বেনিফিট। কাজ না করে টাকা নেওয়া। আপনি চাঁদপুর সদরে যদি গাড়ি নিয়ে ঘুরেন, রাস্তার অবস্থা দেখবেন, আমাদের চাঁদপুর সদরে 14টা ইউনিয়ন, একটা ইউনিয়নের নাম রাজরাজেশ্বর ইউনিয়ন, রাজরাজেশ্বর ইউনিয়ন। ওই ইউনিয়নের মানুষ পাকা রাস্তা দেখে নাই, এই প্রথম তাদের ওখানে পাকা রাস্তা হয়েছে। এটা কি আপনারা বিশ্বাস করবেন? মানে এই প্রথম আপনি সংসদ সদস্য নির্বাচিত? আমাদের দলের যখন আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তখন ওখানে আমরা একটা পাকা রাস্তা করেছি। আপনি কি প্রথম সংসদ সদস্য? আমি প্রথম সদস্য, আমি দ্বিতীয়বার ইলেকশন করছি, 18তে ইলেকশন করেছি। সেই ইলেকশনের কথা তো আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক জানে, বিশ্ববাসী জানে, এবং এই দামে দ্বিতীয়বারের মতো আমি নমিনেশন পেয়েছি। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে যে আমাকে
উনি নমিনেশন দিয়েছে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনি কি একমত? আপনার যদি কোনো ভিন্নমত থাকে আমাদের ভিন্নমতের সহমত অনুষ্ঠানের যে কমেন্ট বাক্স রয়েছে সেখানে জানিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।